বড় খোকা, এই ছোট খোকা, দেখ আমি কিন্তু এই কথাটা বারবার বলতে পারবো না। আমি এবার সত্যি সত্যি ঘটক মশাইকে ফোন করছি আর তোদের বিয়ের জন্য পাত্রী খোঁজার কথা বলে দিচ্ছি। হ্যাঁ মা, তুমি বারবার কেন এরকম বিয়ের কথা বলো তো? এখন তো বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। তুমি তো সবই বুঝতে পারছো যে আমাদের পরিস্থিতি এখন অতটাও ভালো নয়, আগের মতো তার কাজকামও হয় না, তাই বিয়ে করে আমরা হাত খালি করতে চাই না। হ্যাঁ দাদা, তুই একদম ঠিক বলছিস। আমি এখন বিয়ের কোনো প্ল্যান করিনি, তাই আমি এখন এইসব ঝামেলাতে পড়তে চাই না। বিয়ে করা মানেই তো হাত ফাঁকা হয়ে যাবে, বাড়িতে সংসার খরচ ছাড়া আর অন্য কোনো টাকাও থাকবে না। ও দেখ, তোরা কিন্তু দুই ভাই এরকম বলতে পারিস না। সব দায়িত্ব আমার উপরে দিতে পারিস না, কিন্তু এখনো সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে। আমার দ্বারা আর এসব হচ্ছে না, তাই আমি ভেবেই নিয়েছি দুই বৌমা চলে এলে ওদের উপর সব দায়িত্ব দিয়ে দেব। দয়া করে এবার অন্তত তোরা বাড়িতে বৌমা নিয়ে চলে আয়। মা, বিয়ে করে নিয়ে চলে তো এলাম, কিন্তু বিয়ে করে যে খাওয়াতে হবে সেটার পয়সা থাকবে তো? আর তার জন্য তো আমাদের কাজ করতে হবে, আর এখন কাজের চাপও তো নেই, আর মাইনাও তো এখন খুব টাকা পাচ্ছি। দুই ভাই মিলে যে টাকা আনছি সেটা তো সংসারের খরচ হয়ে যাচ্ছে। এভাবেই সুস্মিতা দেবী তার দুই ছেলের সঙ্গে কথা বলছিল আর হাসাহাসি করছিল। সুস্মিতা দেবী ঠিক করে নিয়েছিল যে এবার সে তার দুই ছেলের বিয়ে দিয়েই ছাড়বে। আসলে সুস্মিতা দেবী তার দুই ছেলে সুমন এবং সুরেশকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করে। সুমন এবং সুরেশ এক সবজির মার্কেটে কাজ করে। সেখান থেকে আগে বেশ ভালোই মাহিনা দিত, কিন্তু এখন আর তেমন একটা মাহিনা দেওয়া হয় না, আর এই কারণেই তারা দুই ভাই খুবই চিন্তায় থাকতো। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন, হ্যালো, হ্যাঁ ঘটক মশাই, আমি বলছি এবার আপনাকে আমার দুই ছেলের জন্য ভালো পাত্রীর সন্ধান করতে হবে। আর হ্যাঁ, বেশি দিন সময় নিলে কিন্তু চলবে না, আমার হাতে খুব একটা সময় নেই। আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমার খোকাদের বিয়ে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে দিদি, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি পাত্রের ছবি সন্ধান করেই আপনাকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? এই বলে ঘটক মশাই ফোন রেখে দেয়। সুস্মিতা দেবী যখন ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলছিল তখন তার দুই ছেলে সব কথা শুনতে পেয়ে সেখানে আসে। মা, তুমি সেই একই কথায় আটকে আছো? আমরা তো বলছি এখন বিয়ে করবো না। হ্যাঁ মা, এখন পরিস্থিতি খুব একটা ভালো নয়, বিয়ের পর তো আরো খরচ হবে, তখন দেখবে তুমি কিন্তু পস্তাবে। তোরা চুপ কর, তোরা দুই ভাই মিলে আমার মাথাটা খেয়ে নিবি। দেখ, আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি। আর হ্যাঁ, এতে আমারও ভালো, আমাকে আর সংসারের কোনো কাজ করতে হবে না। এবার দুই বৌমাই সংসারের সব কাজ করবে। এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়। সুরেশ এবং সুমনের কিছুই বলার থাকে না, মায়ের কথা মতো তাদেরকে রাজি হতে হয়। এমন ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ঘটক মশাই সুস্মিতা দেবীর বাড়িতে আসে। আরে ঘটক মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। দিদি, আপনার দুই ছেলের জন্য খুব ভালো দুই মেয়ে সন্ধান করেছি, এই দেখুন ফটো, দেখলে আপনার খুব পছন্দ হবে। কই দেখি দেখি, বাহ, মেয়ে দুটো কিন্তু খুব সুন্দর দেখতে। এই দেখ খোকা, তোরা দেখ একবার। অনিচ্ছা থাকা সত্ত্বেও সুমন এবং সুরেশকে ফটো দেখতে হয় এবং মায়ের কথাতেই তারা রাজি হয়ে যায়। সুস্মিতা দেবী সেই দুই মেয়েকেই বৌমা বানাবে বলে ঠিক করে ফেলে। কিছুদিন পর সুস্মিতা দেবী তার দুই ছেলেকে নিয়ে মোনালিসা এবং শিল্পাকে দেখতে যায়। তারা সবার আগে মোনালিসাদের বাড়িতে যায়। সেখানে কথাবার্তা বলে এবং বিয়ের দিন ঠিক করার পর তারা শিল্পাদের বাড়িতে যায়। শিল্পাদের বাড়িতেও কথাবার্তা বলে একই দিনে দুই ভাইয়ের বিয়ে ঠিক করা হয়। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে। তারা দুই ভাই শিল্পা এবং মোনালিসাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। সুস্মিতা দেবী তার দুই বৌমাকে বরণ করে বলে, এসো এসো, তোমরা এসো, বাড়ির ভেতরে এসো। আজ থেকে তোমাদের সবকিছু দায়িত্ব নিতে হবে। এবার থেকে আমি আর কিছুই করব না, সব দায়িত্ব এবার তোমাদের। আর এবার সবকিছু তোমরাই রান্না করবে, আমি শুধু খাবো। এতদিন ধরে তো আমি রান্না করে খাওয়ালাম, এবার তোমরা এসে গেছো, আমার আর কোনো চিন্তা নেই। সুস্মিতা দেবীর কথা শুনে তারা সকলেই হাসতে থাকে। পরের দিন সকালে মোনালিসা এবং শিল্পা দুজনেই তাড়াতাড়ি করে উঠে পড়ে এবং রান্নাঘরের কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে। একদিকে মোনালিসা সবকিছুই খুবই ভালোভাবে ম্যানেজ করতে থাকে, আর অন্যদিকে শিল্পা লুচি ঘুগনি বানাতে বানাতে নিজেই খেয়ে নিতে থাকে। শিল্পা, তুমি আগে সবাইকে খাবার দাও, তারপর তো তুমি নিজে খাবে। এরকম ভাবে যদি তুমি আগেই খেয়ে নাও তাহলে তো আর খাবার কিছু বেঁচেই থাকবে না, তুমি তো সব খাবারই শেষ করে দেবে। দেখো তো, আর একটাও লুচি নেই, তোমাকে আবার ডবল করে লুচি ভাজতে হবে। এরকম করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে, বলো। দেখো, আমাকে জ্ঞান দিতে আসবে না,
আমি যা করছি সেটা ভালোভাবে করছি, আর সবকিছুই আমি একা করে নিতে পারবো। আমি একাই সামলে নেব, তোমাকে অত সব বলতে হবে না। তোমার পছন্দের খাবার রান্না হয়ে গেলে তুমি ওনাদেরকে খেতে দিয়ে দাও। এখন আমি নিজে খাবো, তারপর সবাইকে খেতে দেব। কিন্তু শিল্পা, আগে তো বড়দেরকে খাবার দিতে হয়। তুমি কি এটাও জানো না আজকে আমাদের হাতে প্রথম রান্না খাবে বলে? সবাই দেখো টেবিলে হয়তো বসে আছে, আর এদিকে তুমি নিজেই একা একা খেতে থাকলে হবে? আরে বাবা, আমার খিদে পেয়েছে, আমি তাই খাচ্ছি। এছাড়া আমি আর কিছু জানি না, ব্যাস। কি গো, তোমাদের কি রান্না বান্না করা এখনো শেষ হলো না? চা জল খাবারের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? সকাল থেকে উঠেছো, কিছুই তো পেটে পড়লো না। এতক্ষণ রান্না করে তোমরা দুই বৌমা মিলে কি করছো? এই তো মা, আমার হয়ে গেছে, একটু বসুন, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে মোনালিসা তাড়াতাড়ি করে খাবার টেবিলে সবাইকে খাবার বেড়ে দেয়। অন্যদিকে শিল্পা নিজের বানানো সমস্ত খাবার একাই খেয়ে নেয় বলে সে এখনো পর্যন্ত রান্নাঘরে রান্না করতেই থাকে। এটা দেখে সুস্মিতা দেবী বলে, ছোট বৌমা কোথায়? এখনো পর্যন্ত রান্নাঘর থেকে বেরোলো না। তাহলে কি এখনো ওর রান্না শেষ হয়নি? রান্না করা তো শেষ হয়েই গেছে, কিন্তু রান্না করতে করতে নিজেই যদি খেয়ে নেয় তাহলে কি করে আর রান্না শেষ হবে? আবার রান্না করতে হবে, তাই না? কি, এটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি কি বলতে চাইছো? একবার আপনি রান্নাঘরে গিয়ে দেখুন, আপনার ছোট বৌমা 1 নাম্বারের পেটু, নিজেই রান্না করে নিজেই খেয়ে নিচ্ছে। আমি যখন বললাম আপনাদের কথা, তখন বললো আমার খিদে পেয়েছে তাই খাচ্ছি। আচ্ছা বাদ দিন, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। এবার আপনারা খাওয়া শুরু করুন, তারপর না হয় শিল্পাকে ডাকতে যাবেন। মোনালিসার কথা শুনে সুরেশ, সুমন এবং সুস্মিতা দেবী খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর অন্যদিকে শিল্পা তখনও রান্না করতে করতে খেতেই থাকে। দুপুরবেলা সুস্মিতা দেবী রান্নাঘরে এসে সেখানে তার ছোট বৌমাকে দেখে বলে, কি ব্যাপার বৌমা, তুমি এখনো রান্না করছো? কই দেখি তো তুমি কি রান্না করছো। এখনো পর্যন্ত কিছুই রেডি হলো না তোমার? সেই কোন সকালবেলা তুমি রান্না করে ঢুকেছো, তাহলে কি সব খাবার তুমি একাই শেষ করে দিচ্ছ? কি করব বলুন, আমার তো খিদেই মিটছে না। সামান্য লুচি ঘুগনি আর চা খেয়ে একদমই হচ্ছে না, তাই আমি ভারী কিছু খাবার রান্না করব বলে আবার চলে আসলাম। আসলে আমার না অল্প খাবার খেয়ে একদমই হয় না। সব খাবার একসঙ্গে চেটেপুটে না খেলে আমার মনে শান্তি হয় না। হে ঈশ্বর, এ তুমি কেমন পেটুক বৌমার পাল্লাই ফেললে আমাকে। আমি তো ভাবতাম আমার দুই বৌমাকে আমি আমার মতো করে রাখবো, আর আমার দুই বৌমারা আমাদের পরিস্থিতির কথা খুব ভালো মতোই বুঝতে পারবে। কিন্তু তুমি তো সেরকম কিছুই করছো না। তুমি এত পেটুক আমি আগে জানলে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে আমি কখনোই দিতাম না। অল্প একটু খাবার খাচ্ছি বলে আপনি আমাকে এরকম করে বলছেন? ঠিক আছে যান, আমি আর খাবোই না। এই বলে রাগ দেখিয়ে শিল্পা সেখান থেকে চলে যায় এবং অনলাইনে ভালো ভালো কিছু খাবার অর্ডার করে দেয়। কিছুক্ষণের মধ্যেই খাবার শিল্পার কাছে চলে আসে। সেই খাবারগুলো দেখে সুস্মিতা দেবী বলে, কি ব্যাপার বৌমা, তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছ? শোনো, এসব খাবার কিন্তু একদমই ভালো নয়। আমি তোমাকে বাড়ির খাবার খেতে বারণ করলাম বলে তুমি বাইরের খাবার খাবে? হ্যাঁ মা, এখন থেকে আমি বাইরেরই খাবার খাবো। কিন্তু তুমি বাইরের খাবার খেলে আমার খোকা তো আর সংসার খরচের টাকাই দিতে পারবে না। তুমি তো সবকিছুই জানো ওরা কেমন মাহিনা পায়। আর তুমি যদি এখন এরকম কথা বলো তাহলে কি করে চলবে বলো? আপনি আমাকে যাই বলুন না কেন, এই খাবারের থেকে কখনোই আমি আলাদা হতে পারবো না। বেশি খাবার না পেলে আমার তো পেট ভরে না, আমার সবসময় খিদে পায়। শিল্পার মুখে এমন কথা শুনে সুস্মিতা দেবী একেবারে অবাক হয়ে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন বাড়ির সকলে মিলে একই সঙ্গে খাবার খেতে বসে, আর তখনই শিল্পা সমস্ত খাবারগুলোকে নিজের সামনে নিয়ে নেয়। শুধুমাত্র 1 প্লেট খাবার খেয়ে আমার হবে না, তাই আমি সবার খাবার একাই খেতে চাই। কিন্তু তুমি যদি সব খাবার খেয়ে নাও তাহলে আমরা কি খাবো? আমরা কি শুকিয়ে থাকবো? অত শত আমি জানি না। আর এই যে বড় বৌদি, তোমার খাবার থেকে আমাকে ওই খাবারটাও দিতে হবে। তুমি তো জানো আমি কতটা পরিমাণে খাবার খাই আর আমি কতটা পেটু। দেখো শিল্পা, বাড়িতে এখন বেশি কিছু খাবারও নেই, যা ছিল আমি সেটাই বানিয়েছি। আর এখন যদি তুমি আমাদের সবার খাবার খেয়ে নাও তাহলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তোমার কি সেটা ভালো লাগবে বলো? তোমরা না খেয়ে থাকবে কি করবে সেটা আমি বলতে পারবো না, তোমাদের ব্যাপার, তোমরা সেটা বুঝে নাও। কিন্তু অল্প একটু খাবার খেয়ে আমার একদমই হবে না। এই সব খাবার খেলে তবেই হয়তো আমার পেটের খিদে মিটবে।
এই বলে শিল্পা সবার খাবার একাই খেয়ে নেয়। সে অত বেশি খাবার খাওয়ার ফলে একদমই নড়াচড়া করতে পারে না, তাই সে যেমন হোক করে উঠে নিজের রুমে চলে যায়। অন্যদিকে তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। দেখতে দেখতে কিছু সময় অতিবাহিত হয়ে যায়, আর বেশি বেশি খাবার খাওয়ার কারণে শিল্পা অনেক মোটা হয়ে যায়। সে নিজের মতো করে চলাফেরাও করতে পারে না, তার অনেক কষ্ট হয়। এই কারণে সুস্মিতা দেবী তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। দেখুন, এত এত খাবার খেলে এরকম তো হবেই, তাই না? একটু কম করে খাবার খাবেন, আর হ্যাঁ, পরিমাণ মতোই খাবার খাবেন। পরিমাণের বেশিও খাবেন না আর কমও খাবেন না, আর প্রত্যেকদিন এক্সারসাইজ করবেন। আর আমি এই ওষুধটা লিখে দিচ্ছি, সময় মতো খেয়ে নেবেন। ডাক্তারবাবুর কথা মতো শিল্পা চলতে থাকে। সে প্রতিনিয়ত এক্সারসাইজ করে, ওষুধপালা খায় এবং কম খাবার খেয়ে নিজের শরীর মেনটেন করার চেষ্টা করে। ধীরে ধীরে সে আবার আগের মতো হয়ে যায়। এর ফলে শিল্পা তার ভুল বুঝতে পারে, আর সে এটাও বুঝতে পারে অতিরিক্ত খাবার খেলে শরীরের কেমন ক্ষতি হয়। সেদিনের পর থেকে শিল্পা আর কখনোই বেশি খাবার খায় না। সে পরিমাণ মতো কম করে খাবার খায়। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।